হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? সবাই ভালো আছো তাই না? সো আমরা তো ফার্স্ট পেপারের মোটামুটি বেশ ভালোই এগিয়েছি। আমরা আজকে একটা নতুন ইউনিট শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে পার্সোনালিটিস নিয়ে। আগেরটা আমাদের ছিল কান্ট্রি নিয়ে, তাই না? আমাদের নেইবারিং কান্ট্রিগুলো সম্পর্কে আমরা বিভিন্ন দেশের সম্পর্কে ইনফরমেশন পেয়েছিলাম। এবার আমরা লেখা আছে দেখো, পিপল হু স্ট্যান্ড আউট, তার মানে ফেমাস কিছু পার্সোনালিটি নিয়ে আমরা আমাদের এই ইউনিটটা সাজিয়েছি। সো আমরা এবার এখান থেকে আমরা কিছু বিখ্যাত ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কে আছেন, আমাদের জয়নুল আবেদিন আছেন, ঠিক আছে। তারপরে আছেন তোমার পার্থপ্রতিম মজুমদার, হ্যাঁ, উনি আছেন। তারপরে আছেন মাদার তেরেসা, আর সবশেষে আছেন স্টিভ জবস। ওকে, সো আমরা দেখব কি আছে। আমরা শুরু করতে চাচ্ছি তাহলে ইউনিট 7 লেসন 1, জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট, পেজ নাম্বার 91। সবাই আমার সাথে তোমাদের টেক্সট বুকের পেজ 91 ওপেন করো। ওকে, দেখো কি আছে, আমরা পড়ি পেজ 91 থেকে। দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশ মডার্ন আর্ট, জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেইমড ফর হিজ বেঙ্গল ফ্যামিন স্কেচেস। আমরা জানি যেটা, সেটা হচ্ছে বাংলা 1176 সালে যেই মনন্তর হয়েছিল, হ্যাঁ, দুর্ভিক্ষ হয়েছিল, ফ্যামিন হয়েছিল। ফ্যামিন কথাটা বাংলা হচ্ছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে এমন অবস্থা, এমন অভাব মানুষের, একটা মানুষকে যে ফকিরকে যে ভিক্ষা দিবে সেই ভিক্ষা দেওয়ার সামর্থ্যটুকু নাই। মানে বলে যে ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, ঠিক আছে। সো এমন একটা সিচুয়েশনে পড়েছিল। এটা ছিল বাংলা 1176 সাল, আর ইংরেজি 1970 সালের ঘটনা। ওকে, 1943 সালের মনন্তরের কথা এখানে বলা হয়েছে। ওকে, দেখতে পাচ্ছি আমরা। দেখো, দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেম ফর হিজ বেঙ্গল ফেমিন স্কেচেস। তিনি দুর্ভিক্ষে ছবি এঁকে বিখ্যাত হয়েছেন। থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস, জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফেমিন অফ 1943, ব্রিটিশ আমলে 1943 সালে, 1943 সালের দুর্ভিক্ষের কথা এখানে বলা হয়েছে, যেটা কিনা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল। বলছে, থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস, জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফেমিন অফ 1943 but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation in a man-made plight. ওকে, দেখো কি বলা হয়েছে, দেখো খুব মারাত্মক কথা বলা হয়েছে এখানে। বলেছে থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস, একটা স্কেচ আঁকেন নাই, সিরিজ, কয়েকটা, ঠিক আছে, কয়েকটা পরপর কয়েকটা এঁকেছেন। তাহলে বলেছে থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস, জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফ্যামিন অফ 1943, 1973 সালে যে ভয়াবহ দুর্ভিক্ষটা হয়েছিল, শুধুমাত্র তিনি সেটা ছবি আঁকেননি, বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস থ্রু দ্য স্কেটাল ফিগার্স অফ দ্য পিপল ডেস্টাইন্ড টু ডাই অফ স্টারভেশন ইন আ ম্যান মেড প্লাইট। ওকে, দুই ধরনের দুর্যোগ আছে আমাদের, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। যখন রাষ্ট্রের শাসন ক্ষমতা এমন কোনো মানুষের হাতে থাকে যে কিনা অত্যাচার, নির্মম নির্যাতন করে, যেমন ব্রিটিশ আমলের কথা এখানে বলা হয়েছে। বলেছে জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফেমিন অফ 1943 বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস, একটা মানে মানে কালো মুখ, মানে ভয়াবহ মুখ, হ্যাঁ, এটাকে একটু রূপ করতে বলা হয়েছে। থ্রু দ্য স্কেটাল ফিগার্স, একবারে কঙ্কাল সার মানুষের ছবি দিয়েছে, যে খেতে পারতেছে না, কোনো খাবার নাই, না খেয়ে মানুষ ধুকে ধুকে মরতেছে, এরকম ছবি তিনি এঁকেছেন। থ্রু দ্য স্কেটাল ফিগার্স অফ দ্য পিপল ডেস্টাইন্ড টু ডাই অফ স্টারভেশন, খাবারের অভাবে, হ্যাঁ, ক্ষুধায়, তৃষ্ণায়, তৃষ্ণার্ত হয়ে, ক্ষুধার্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, ইন আ ম্যানমেড ফ্লাইট। আর এটা ছিল তাদের কি বানানো, মানে এই দুর্ভিক্ষটা ছিল কৃত্রিম। খাদ্য সংকট করে ব্রিটিশরা যেটা করেছিল, খাদ্য সংকট করে তারপর আমাদের দেশে দুর্ভিক্ষটা চাপিয়ে দিয়েছিল। He depicted these extremely shocking pictures with human compassion. ওকে, আর তিনি এই মানবেতর ছবিগুলো এঁকেছেন। ওকে, বলা হচ্ছে হি ডেপিক্টেড দিস এক্সট্রিমলি শকিং পিকচার্স, যেগুলো দেখে খুব বিভীষিকাময় ছবি, মানে যেগুলো কি করে মানুষকে নাড়া দেয়, শকিং, উইথ হিউম্যান কম্পেশন। He made his own ink by burning charcoal and used cheap ordinary packing paper for sketching. বলছে দেখো, he made his own ink by burning charcoal
অ্যান্ড ইউজ চিপ অর্ডিনারি প্যাকিং পেপার ফর স্কেচিং। আর স্কেচ করার জন্য তিনি কি করছেন, অর্ডিনারি প্যাকিং পেপারগুলোকে পুড়িয়েছেন, ইউজ করা চিপ অর্ডিনারি প্যাকিং পেপারগুলোকে সে স্কেচ করার জন্য ব্যবহার করেছেন। ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ হোয়ার নেসেসারি, হি প্রডিউসড দ্য ড্রয়িংস অ্যান্ড স্কেচেস which later became iconic images of human sufferings. কি বলেছে দেখো, ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ হোয়ার নেসেসারি, মানে কি তিনি তার আপন তুলির ছোঁয়ায় ছবি এঁকেছেন, সেটাই বলছে ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ হোয়ার নেসেসারি, হি প্রডিউস দ্য ড্রয়িংস, তিনি এই ড্রয়িংগুলো করেছেন, অ্যান্ড স্কেচেস, এবং স্কেচ মানে কীরকম, মানে ধরো এরকম মানে মানুষের মানে একটা কি করে আমরা যেমন ছবিগুলো দেখতে ছবি আলো উৎসবে গেলে দেখি যে স্কেচ করা মানে পেন্সিল দিয়ে আঁকা, রিয়েল মনে হয়। বলেছে দেখো, ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ হোয়ার নেসেসারি, হি প্রডিউস দ্য ড্রয়িংস অ্যান্ড স্কেচেস হুইচ লেটার বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং। আর এগুলো কি বিশেষ ধরনের ছবিতে পরিণত হয়েছে। ওকে, এটা পরবর্তীতে বিখ্যাত ছবি হয়ে গেছে তার এই স্কেচগুলা। জয়নুল ডেভেলপড আ ন্যাক ফর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং হোয়েন হি ওয়াজ আ হাই স্কুল স্টুডেন্ট। যখন তিনি উচ্চ বিদ্যালয় বা হাই স্কুলে শিক্ষার্থী ছিলেন, তিনি যখন স্কুলে হাই স্কুলে যখন পড়াশোনা করতেন, তখনই ড্রয়িংয়ের প্রতি তার এক ধরনের মোহ ছিল, নেশা ছিল, সেটাই বলেছে। জয়নুল ডেভেলপড আ ন্যাক ফর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং হোয়েন হি ওয়াজ আ হাই স্কুল স্টুডেন্ট। আফটার কমপ্লিটিং হাই স্কুল হি টুক অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কলকাতা, দ্যাট মিনস নাও, আগে ছিল সিবিএ ক্যালকাটা, নাও কলকাতা। ওকে, বলেছে দেখো, আফটার কমপ্লিটিং হিজ হাই স্কুলে পড়াশোনা শেষ করে হি টুক অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কলকাতা, আর কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হয়েছেন। হি গ্রাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938। 1938 সালে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। দেখো, হি গ্রাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938. He was appointed a teacher of the art school while he was still a student there. তিনি ওখানকার ছাত্র থাকাকালীন অবস্থায় সেখানকার শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে গেলেন। ওকে, he also attended the Slade School of Arts London during 1951 to 52. আবার তিনি দেখো, he also attended the Slade School of Arts. Slade School of Art বিখ্যাত, এটা লন্ডনের, লন্ডনে অবস্থিত, ইংল্যান্ডের রাজধানী লন্ডনের একটা বিখ্যাত আর্ট স্কুল। সেখানে তিনি 1951 থেকে 52 সাল পর্যন্ত ছিলেন। জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। আর বাংলাদেশের তাকে বলা হয় শিল্পাচার্য, বাংলায় বলে কি শিল্পাচার্য। শিল্পাচার্য মানে কি ফাদার অফ ফাইন আর্টস। ওকে, মানে বাংলাদেশের আর্টের জনক বলা হয় তাকে। সেখানে বলেছে জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যান্ড আর্নড ইন্টারন্যাশনাল রেপুটেশন। তিনি ছিলেন একটা বিশেষ প্রতিভা সম্পন্ন ব্যক্তি, আর যিনি কিনা আন্তর্জাতিক খ্যাতিও অর্জন করেছিলেন। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস হি ইজ রেফার্ড টু অ্যাজ শিল্পাচার্য, মিনিং গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ। দেখো, আমি যেটা বলেছিলাম, বলেছে ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার এই বিশেষ গুণগুলোর জন্য হি ইজ রেফার্ড টু, তাকে বিবেচনা করা হয় অ্যাজ শিল্পাচার্য, মিনিং গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ। ওকে, হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান, নাও বাংলাদেশ। তখনকার সময়ে প্রথম যে আর্ট স্কুল হয়েছিল বাংলাদেশে, পূর্ব পাকিস্তান আমলে, আর তিনি সেটার প্রিন্সিপাল ছিলেন, ফার্স্ট প্রিন্সিপাল ছিলেন। He organized the Nabanna, that means harvest exhibition in 1969. 1969 সালে একটা নবান্ন এক্সিবিশন বা হারভেস্ট এক্সিবিশনের তিনি আয়োজন করেছিলেন, অর্গানাইজ করেছিলেন। The exhibition included a 65 feet long scroll portraying the rural East Pakistan in phases from abundance to poverty. Okay, আর তার এই 65 feet long স্ক্রলটা এটা প্রতিফলিত করছে কিসের, ইস্ট পাকিস্তানকে, রুরাল ইস্ট পাকিস্তান ইন ফেজেস ফ্রম অ্যাবান্ডেন্স টু পভার্টি। একসময় খুব সমৃদ্ধশালী ছিল আমাদের দেশটা, আমাদের গ্রামগঞ্জ এগুলো খুব কি ছিল, সমৃদ্ধশালী ছিল, আর সেগুলো থেকে কিভাবে তারা দরিদ্র ভগ্নদশায় পরিণত হলো সেটার একটা বাস্তব চিত্র তিনি তুলে ধরেছিলেন। দিস ইন্টেন্সিফাইড দ্য অলরেডি heightened non-cooperation movement against the Pakistan
রিজাইম। ওকে, আর এই পাকিস্তানের সামরিক জান্তাদের বিরুদ্ধে এটা একটা কি ছিল, একটা এক ধরনের স্পুলিং এর মতো ছিল। মানে এই আন্দোলনটাকে, নন কোঅপারেশন মুভমেন্ট যেটাকে বলে, অসহযোগ আন্দোলনটাকে আরো বেশি উত্তেজিত, মানে এটাতে আরো অগ্নিতে ঘি ঢালার মতো অবস্থা, আরো বেশি আন্দোলনটাকে বেগবান করেছিল। The exhibition was symbolic of the Bengali artists' protest and a milestone in our struggle for cultural and political freedom. আর এটা ছিল এক ধরনের কি মাইলস্টোন, ওকে, এক ধরনের সূচনা, যেটা কিনা পরবর্তীতে আমরা স্বাধীনতার মাধ্যমে এটার মানে এই সফলটা আমরা পেয়েছি, সুফলটা পেয়েছি। বলছে দিস এক্সিবিশন ওয়াজ সিম্বলিক অফ দ্য বেঙ্গলি আর্টিস্ট প্রোটেস্ট অ্যান্ড আ মাইলস্টোন ইন আওয়ার স্ট্রাগল ফর কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম। Jainul's dynamic style of work is evident in a 30 feet long scroll painting called Monpura. তার বিখ্যাত যে পেইন্টিং ছিল সেটার নাম ছিল মনপুরা। Jainul's dynamic style of work is evident, এটা প্রমাণ পাওয়া যায় কোথায়? In a 30 feet long scroll painting called Monpura, which was done to commemorate the death of hundreds and thousands of people in the devastating সাইক্লোন অফ 1970, 1970 সালে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল, আর সেটাকে তিনি ফুটিয়ে তোলার জন্য 30 ফুট লম্বা একটা তো এঁকেছিলেন, পেন্টিং করেছিলেন, সেটা নাম দিয়েছিলেন মনপুরা। ওকে, এই যে এখানে দেখো মনপুরা স্ক্রল পেন্টিং বলে এটাকে, which was done to commemorate the death of hundreds and thousands of people in the devastating cyclone of 1970. Then he designed the pages of the Constitution of Bangladesh. তাহলে বাংলাদেশের সংবিধানের পেজের যে নকশাটা সেটা তিনি করেছিলেন। He founded the Folk Art Museum at Sonargaon and also Jainul Abedin সংগ্রহশালা, a gallery of his own works in Mymensingh in 1975. ওকে, 1975 সালে তিনি কি করেছেন? তিনি এই যে এখানে প্রথমে তিনি সোনারগাঁয়ে যে ফোক মিউজিয়াম, ঠিক আছে, সেটার কি করেছেন তিনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, সোনারগাঁয়ের লোক জাদুঘর, ফক মিউজিয়াম। অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, সেটা তিনি গ্যালারি অফ হিজ ওন ওয়ার্কস, নিজের কাজগুলো নিয়ে একটা সংগ্রহশালা বানিয়েছিলেন ময়মনসিংহে 1975 সালে। The river Brahmaputra played a vital role in his paintings and was a source of inspiration all through his career. যেহেতু ময়মনসিংহেই কে ব্রহ্মপুত্র নদ, সেই জন্য এই ব্রহ্মপুত্র নদটা তার এই পেইন্টিং ক্যারিয়ারের একটা কি একটা রোল মডেল হিসেবে কাজ করেছে, একটা সোর্স অফ ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। ওকে, অল থ্রু হিজ ক্যারিয়ার। মাচ অফ হিজ চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট নিয়ার দ্য সেনিক রিভার ব্রহ্মপুত্র, আর তার শৈশবের অনেকটাই কেটেছে ব্রহ্মপুত্র নদের তীরে। A series of watercolors that Jainul did as his tribute to the river earned him the Governor's Gold Medal in an All India exhibition in 1938. দেখো কি বলেছে, a series of watercolors, এবার ওয়াটার কালার করেছিলেন কিছু, জল রং বলে বাংলায়। So a series of watercolors that Jainul did as his tribute to the river earned him the Governor's Gold Medal in an All India exhibition in 1938. 1938 সালের অল ইন্ডিয়া গভর্নর গোল্ড মেডেল পেয়েছিলেন তিনি, তার এই কিসের জন্য? এই জল রঙের জন্য। This was the first time that he came into spotlight and this award gave him the confidence to create his own visual style. আর এটা ছিল তার প্রথম অর্জন, যেটা তাকে লাইমলাইটে এনেছিল, ঠিক আছে, মানে সবার নজরে তিনি পড়ে গেলেন এটার জন্য। Jainul Abedin was born in Kishoreganj on 29 December 1914 and died in Dhaka on 28 May 1976. Okay. আর দেখো, adapted from the Daily Star Thursday July 16, 2012. এটা আসলে ডেইলি স্টার পেজ পত্রিকার একটা রিপোর্টের মতো, জয়নুল আবেদিন সম্পর্কে একটা রিপোর্ট করা হয়েছিল, সেখানকার মানে চুম্বক অংশ এখানে তুলে ধরা হয়েছে। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছি এখানে, কোয়েশ্চেন্স। আমরা একটু কোয়েশ্চেন আনসারগুলো সলভ করার চেষ্টা করব। তারপরে আমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানে এগুলো সব জয়নুল আবেদিনের আঁকা ছবি, ঠিক আছে। ওকে, এবার আমরা কোয়েশ্চেন আনসারগুলো শুরু করি।
পেজ নাম্বার 92 তে দেখো, আমরা এখানে লিখি পেজ 92 নাম্বার 1 কোশ্চেন এখানে আছে, আমরা একটু আনসারটা খুঁজে বের করার চেষ্টা করি। কি বলা আছে? রাইট ইন ডিটেল হাউ জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিংস অফ পিপল। কিভাবে তিনি মানুষের যে কষ্টগুলো তুলে ধরেছিলেন, পোর্ট্রে করেছিলেন, এঁকেছিলেন। এই যে দেখো এখানে, আচ্ছা আচ্ছা প্রথম প্রশ্নটা বলেছে রাইট ইন ডিটেল হাউ জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিংস অফ পিপল। এই যে এখানে আছে হিউম্যান কম্প্যাশন, তাই না? তাহলে আমরা এরকম লিখতে পারি, থ্রু আ সিরিজ অফ স্কেচেস through a series of sketches Jainul documented the harsh famine of 1943. He depicted these pictures these extremely shocking pictures, extremely shocking pictures with human compassion. Okay, he also made his own ink. He also made his own ink by burning charcoal. By burning charcoal and use cheap ordinary packaging paper and used cheap ordinary packing paper for sketching. Packing paper for sketching. Okay, this is about question 1. আমাদের প্রশ্নটা ছিল এরকম, write in detail how Jainul Abedin portrayed the sufferings of people. Through a series of sketches, Jainul documented the harsh famine of 1943. He depicted these extremely shocking pictures with human compassion.
He also made his own ink by burning charcoal and used cheap ordinary packing paper for sketching. So this is the way. এবার নাম্বার 2 বলেছে, what influence did the river Brahmaputra have on Jainul Abedin? How did he show this influence in his works? The river Brahmaputra, 2 number answer na. The river Brahmaputra. The river Brahmaputra played a vital role. Played a vital role on Jainul Abedin, on the career of Jainul Abedin. Okay. He spent his childhood near the on the bank of the river, on the bank of Brahmaputra. He portrayed a series of watercolors as his tribute to the river. As his tribute to the river. As his tribute to the river. Okay. So আমাদের কোশ্চেনটা ছিল এরকম, what influence did the river Brahmaputra have on Jainul Abedin? How did he show this influence in his works? আমরা দেখতে পেলাম, the river Brahmaputra played a vital role on the career of Jainul Abedin. He spent his childhood on the bank of Brahmaputra. He portrayed a series of watercolors as his tribute to the river. Okay, so এই হচ্ছে নাম্বার 2. এবার আমরা চলে যাব নাম্বার 3 আর 4 কোশ্চেন আনসারে। তোমরা 1 2টা একটু চট করে তুলে ফেলো। ওকে, তো আমি আগে 1 নাম্বারটা মুছে দিই। ওকে, তাহলে আমি নাম্বার 3 তে চলে গেলাম। হোয়াট ডিড দিস ওয়ার্কস আর্ন হিম ইন হিজ লাইফ? বলছে হোয়াট ডিড দিস ওয়ার্কস আর্ন হিম ইন হিজ লাইফ।
এই যে এখানে আছে a series of watercolors that Jainul did as his tribute to the river earned him the Governor's Gold Medal in All India Exhibition in 1938. তাহলে আমরা এভাবে লিখতে পারি these works earned him these works earned him the Governor's Gold Medal. The Governor's Gold Medal in an All India exhibition. In an All India exhibition in 1938. As a result, he came into spotlight. As a result, he came into spotlight. He came into spotlight, which gave him the confidence, which also gave him the confidence to create his own visual style, to create his own visual style. Okay, আমরা একটু কোয়েশ্চেনটা পড়ে দেখি what did these works earn him in his life? These works earned him the Governor's Gold Medal in an All India exhibition in 1938. As a result, he came into spotlight, which also gave him the confidence to create his own visual style. Okay, এবার আমরা লাস্ট কোয়েশ্চেন আনসারটা লিখব নাম্বার 4. How did his art help to intensify the non-cooperation movement against the Pakistani regime? Okay, এখানে আছে this intensified the already heightened okay. By organizing the Harvest exhibition in 19 by portraying 65 feet long scroll, 65 feet long scroll which symbolizes
which symbolizes the rural East Pakistan. The rural East Pakistan in phases from abundance to poverty. Abundance to কি হলো তাহলে দেখি, by portraying a 65 feet long scroll which symbolizes the rural East Pakistan in phases from abundance to poverty. He intensified the non-cooperation movement, non-cooperation movement against the Pakistani regime. Against the Pakistani regime. Okay. So আমরা লাস্টের কোয়েশ্চেন আনসারটা একটু দেখবো। বলছে how did his art help to intensify the non-cooperation movement against the Pakistani regime? আনসার হচ্ছে এরকম, by portraying a 65 feet long scroll which symbolizes the rural East Pakistan in phases from abundance to poverty, he intensified the in-cooperation movement against the Pakistani regime. Okay? এবার আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। Look at the series of pictures below, work in groups and talk about them. Now briefly write about what each picture portrays. এই যে এটা হচ্ছে যে মনন্তরের ছবি, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে শকুন বা কাক এসে কি করতেছে, যে গরু খাচ্ছে। তবে এখানে দেখো মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। সবগুলো জয়নুল আবেদিনের আঁকা ছবি, হ্যাঁ, প্রত্যেকটা খুবই সিম্বলিক এবং প্রত্যেকটা অনেক অনেক প্রশংসা কুড়িয়েছে। ওকে, সো এখানে বিভিন্ন ছবি আছে, তোমরা নিজেরা ফ্রেন্ডদের সাথে আলাপ করতে পারো। খুব নোটেবল কিছু নেই এখানে, হ্যাঁ, পরীক্ষা আসার মতো তেমন কিছু নেই। আমরা জাস্ট ছবিগুলো দেখতে পারি এবং সেগুলো নিয়ে নিজেদের মধ্যে ডিসকাস করতে পারি। তারপর লিসেন টু দ্য অডিও অ্যান্ড টিক দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস ইউ হিয়ার। সো যেহেতু অডিও শোনার কোনো ব্যবস্থা নাই, আমরা লিসনিং টেস্টটা বাদ দিব। এবার এখানে দেখো, এখানে কিছু কোয়েশ্চেন আছে। লিসেন টু দ্য টেক্সট এগেইন এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস। বলছে হোয়ার ইজ জয়নুলস আর্ট গ্যালারি সিচুয়েটেড। আমরা জানি যে জয়নুলস আর্ট গ্যালারিটা কোথায়, ময়মনসিংহে, তাই না? এই যে এখানে ময়মনসিংহ, হ্যাঁ, জয়নুল আবেদিন সংগ্রহশালা, এটা হচ্ছে ময়মনসিংহে। সো এখানে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো অডিওর সাথে রিলেটেড। যেহেতু আমাদের কাছে অডিওর কোনো অপশনস নাই, তাহলে আমরা এগুলোকে কুইট করবো। সো আমরা জানলাম, আমাদের আজকের লেসন থেকে আমরা জানলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে। জয়নুল আবেদিনকে বলা হয় কি, শিল্পাচার্য মানে কি, টিচার অর গ্রেট টিচার অব আর্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, সো তার অবদান ছিল অনেক বেশি। তিনি ছোটোবেলা থেকেই আসলে যেই ফিল্ডে বিখ্যাত হবে সেটার নমুনা কিন্তু ছোটোবেলা থেকেই পাওয়া যায়। যেমন ধরো একজন ক্রিকেটারের কথা যদি চিন্তা করি, দেখা যায় যে একদিন সাকিব আল হাসানের বাবা মায়ের সাক্ষাৎকার দেখলাম, সেখানে বলা আছে যে ছোটোবেলা থেকেই তাকে যখন পড়তে বলা হতো সে শুধু ব্যাট বল নিয়ে বের হয়ে যেত, খেলতে চাইতো, পড়তে চাইতো না। ঠিক তেমনি তিনি যে বড় হবেন বা তিনি যে এত বড় মাপের একজন আর্টিস্ট হবেন, সেই জন্য তার মাঝে এই ঝোঁকটা ছোটোবেলা থেকেই ছিল। ওকে, পরবর্তীতে তিনি যখন হাই স্কুল শেষ করলেন তখন গিয়ে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হলেন, সেখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করলেন এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন। তারপর সেখানে স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় শিক্ষক নিযুক্ত হলেন।
তারপর বাংলাদেশে চলে আসলেন, এসে প্রথম বাংলাদেশের যে আর্ট স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন সেটার প্রিন্সিপাল ছিলেন তিনি। তারপর তার সহযোগিতায় আরও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান, আর্টের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। আর তিনি যে বিখ্যাত বিখ্যাত ছবিগুলো এঁকেছিলেন সেজন্য তিনি অমর হয়ে আছেন আমাদের মাঝে। তার মাঝে কিছু আছে যেরকম কি মনপুরা, হুম, আর একটা আছে যে নবান্ন ফেস্টিভ্যাল উপলক্ষে একটা করেছিলেন, তারপর মনপুরা করেছিলেন 30 ফিট লং। ওকে, হ্যাঁ, এগুলো করে তিনি জগৎ বিখ্যাত হয়েছেন। আর তার জন্ম হচ্ছে, তিনি আবার 1938 সালে গভর্নর, অল ইন্ডিয়া গভর্নর্স গোল্ড মেডেল পেয়েছিলেন। আর তার জন্ম হয়েছে 1914 সালের 29 ডিসেম্বর কিশোরগঞ্জে, এবং মৃত্যু 1976 সালের 28শে মে ঢাকায়। ওকে, এই হচ্ছে জয়নুল আবেদিন সম্পর্কে ইনফরমেশন। আমরা পরের ক্লাসে যে লেসনটা পড়বো আমি তোমাদেরকে একটু আগে থেকে বলে দেই। এখানে আছে আমাদের, দেখো, পার্থপ্রতিম মজুমদার। হ্যাঁ, তিনি এখন মানে একদম জীবন্ত কিংবদন্তি আমাদের। মূকাভিনয় বলে একটা কথা আছে, মূকাভিনয়, যেটা হচ্ছে কি মুখ দিয়ে কথা বলেন না, শুধুমাত্র ইশারার মাধ্যমে তিনি যা বলতে চান সেই মেসেজটা মানুষকে দেন। তোমরা এই লেসনটা একটু পড়ে আসবে, আমরা পরের ক্লাসে এই লেসন নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো শেষ করতে হচ্ছে আজকের মতন। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।